আসসালামু আলাইকুম। ক্লাস টেস্টে আসা অমসৃণ তলের যে ম্যাথটা এটার সলিউশন ভিডিও। অমসৃণ তলের ম্যাথটাতে বলে দেওয়া আছে একটা অমসৃণ তল আমাদের আছে যে তলটা ভূমির সাথে 45 ডিগ্রি কোণে নত এবং এই তলের উপর থেকে একটা ব্লককে স্থির অবস্থা থেকে ছেড়ে দেওয়া আছে। তার মানে ব্লকের আদিবেগ u=0 এবং ওই অবস্থা থেকে ব্লকটা d দূরত্ব অতিক্রম করতে t সময় নিয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে প্রশ্নের একটা পার্ট। পরবর্তীতে বলছে যে এই অমসৃণ তলের পরিবর্তে যদি এই তলটা মসৃণ হতো তখন নাকি এই একই দূরত্ব অতিক্রম করতে তার t/2 পরিমাণ সময় লাগতো, অর্থাৎ পূর্বের অর্ধেক সময় লাগতো। আমাদেরকে বলছে যে এই তলের ঘর্ষণ গুণাঙ্ক মিউ এর মান কত, এই জিনিসটা আমরা বের করব। তো এই ম্যাথটা সলভ করতে হলে প্রথমে আমাদের অমসৃণ তলে একটা ব্লককে রাখলে ব্লকের ওপর কী কী বল কাজ করে, কীভাবে কাজ করে, এর ফলে ব্লকের কতটুকু ত্বরণ হয়, ওই জিনিসগুলো আমাদেরকে আইডিয়া থাকতে হবে। ঠিক আছে, তা আমি আসলে একটা কেস এখানে আলোচনা করি। ধরে নিলাম এটা আমাদের একটা মসৃণ তল। একটা মসৃণ তল আগে আলোচনা করতেছি, যার সাথে আনত মসৃণ তল যেটার অনুভূমিকের সাথে কোণটা হচ্ছে থিটা। ঠিক আছে, এবং এই তলের উপর আমি ধরলাম একটা ব্লককে এভাবে রাখছি। এই জিনিসটা আমাদের একটা ব্লক। তাহলে এর উপর কী কী বল কাজ করতে পারে? ফার্স্ট অফ অল আমরা জানি যে এই ব্লকটার যদি ভর m হয় তাহলে নিশ্চয়ই তার একটা ওজন বল খাড়া নিচের দিকে কাজ করতেছে। তো এই বলটাকে লিখে দিলাম। তো খাড়া নিচের দিকে mg পরিমাণ বল কাজ করতেছে। ওকে, এখন আপনাদের নততলের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে একটা যে কোনো নততলের ক্ষেত্রে তোমার এই গতির যেই ব্লকটির বাম দিকে তলের বাম দিকে বরাবর সবসময় mg sin থিটা পরিমাণ বল কাজ করে। এটা কীভাবে আসে? আসলে ভেক্টর বিভাজন যখন আপনারা পড়বেন তখন আপনারা বুঝতে পারবেন এটাগুলো আসলে এইচএসসির কনসেপ্ট। বাট আপাতত এই জিনিসটা মনে রাখেন যে একটা ব্লক নততলের উপরে আছে, তাহলে ব্লকের বাম দিকে নততল বরাবর mg sin থিটা পরিমাণ বল কার্যকর হয়, পুরো mg ওজনটা কার্যকর হয় না। ঠিক আছে, এবং এই mg sin থিটার সাথে সমকোণে আরেকটা বল কাজ করে, ওটা হচ্ছে এই ওজনের cos উপাংশ, অর্থাৎ mg cos থিটা। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। মানে নততলের ক্ষেত্রে আমরা মেইন ওজনটাকে এই দুইটা বলে ভাগ করে দিতে পারি। এখন আমি কিন্তু মেইন ওজনটাকে mg sin থিটা এবং mg cos থিটা আকারে লিখে ফেলছি, তখন আর mg বলটা থাকবে না, এই জন্য একটা ক্রস চিহ্ন দিয়ে দিলাম। তাহলে আমরা ওজনটাকে দুই ভাগে ভাগ করে নিছি, জাস্ট আর কিছুই করি নেই। এখন আমরা যেহেতু তলের উপরে আছে, আমরা জানি যে কোনো বস্তু কি তলে যেহেতু বল প্রয়োগ করতেছে তার ওজনের কারণে, তাহলে তল একটা প্রতিক্রিয়া বল দিবে। মনে রাখবেন যে কোনো তলের প্রতিক্রিয়া বল সবসময় লম্ব বরাবর হয়। এই কারণে তাহলে এই ব্লকের উপর একটা প্রতিক্রিয়া বল আর কাজ করতেছে। তো আমরা আরটা দেখাই একটু। তলের লম্ব বরাবর সবসময় প্রতিক্রিয়া বল কাজ করে, এই কারণে আরটাকে লম্বভাবে দিলাম। ঠিক আছে, এখন ব্লকটা ধরলাম যে এইদিকে গতিশীল, ব্লকটা এই ঢালু তল বরাবর নিচের দিকে বেয়ে বেয়ে নামতেছে। তার মানে কি গতির বিপরীত দিকে একটা ঘর্ষণ বল থাকবে, মানে যদি তলটা অমসৃণ হয় আর কি। এটা একটা অবস্থা মসৃণ তলে এঁকেছি, কিন্তু আপনাদেরকে এমনি বলতেছি আমি যখন অমসৃণ তল হবে তখন কি করবে, যদি ব্লকটা নিচের দিকে নামতে চায় তখন একটা ঘর্ষণ বল কি গতির বিপরীতে বাধা দিবে। এই তো তো আসলে বুঝতে পারছেন, এটাই হচ্ছে মানে এই অঙ্কের বেসিক। মানে এই অঙ্কটা সলভ করতে হলে আপনাদের কি কি বেসিক থাকতে হবে এই জিনিসটা। তো এখন আমি ম্যাথটা সলভ করা শুরু করি। তো ম্যাথে আমাদের বলছে যে একটা অমসৃণ নততল দেওয়া আছে। ঠিক আছে, এই অমসৃণ নততলটার ভূমির সাথে কোণ 45 ডিগ্রি, এই জিনিসটা আমাদেরকে বলে দেওয়া আছে। এবং এখান থেকে একটা ব্লককে u=0 অর্থাৎ আদিবেগ 0 থেকে অর্থাৎ স্থির অবস্থা থেকে একটা ব্লককে ছেড়ে দেওয়া হয়েছে। এখন ছেড়ে দেওয়ার পর এই ব্লকটা নততল বরাবর d দূরত্ব অতিক্রম করেছে t সেকেন্ডে। এখন আমরা প্রথমে তাহলে বোঝার চেষ্টা করি এই ব্লকটার উপরে কী কী বল কার্যরত আছে। তাহলে এই ব্লকটা ধরেন যে কোনো একটা সময় এই অবস্থানে আছে। আমরা কি বলছি, ব্লকের বাম দিক বরাবর mg sin থিটা পরিমাণ বল কাজ করবে। তাহলে আমরা এই জিনিসটাকে লিখে দিলাম mg sin থিটা, এবং mg sin থিটা বলের সাথে লম্ব বরাবর কী পরিমাণ বল কাজ করবে নাকি, তাহলে এটাকে আমরা লিখে দিলাম mg cos থিটা। এবং যেহেতু একটা মেঝের উপরে আছে তার মানে কি তলার উপরে লম্ব বরাবর প্রতিক্রিয়া বল আর কাজ করবে, তাহলে প্রতিক্রিয়া বল আরকে এভাবে খারাপভাবে দেখালাম। আর ধরলাম যে ব্লকটা এই দিক বরাবর নিচের দিকে নেমে আসতেছে, ডি দূরত্বটা এই দিক বরাবর অতিক্রম করছে। তাহলে ঘর্ষণ বল কি করে সবসময় গতির বিপরীত দিকে বাধা দেয়। তাহলে আমরা লিখে দিলাম যে ঘর্ষণ বলটা ধরলাম যে এই দিক বরাবর কাজ করতেছে, ঘর্ষণ বল এফকেটা ধরলাম যে এই দিক বরাবর কাজ করতেছে। তাহলে এখন বস্তুর উপরে কী কী বল কাজ করতেছে আমরা দেখলাম। এখন আমরা যদি কোনোভাবে ত্বরণটা বের করতে পারি তাহলে আমাদের গতির সমীকরণগুলো আমরা লিখতে পারবো নাকি। মানে ডি দূরত্ব অতিক্রম করছে টি সেকেন্ডে, তাহলে আমরা s=ut + ½ ওই সূত্রগুলো যদি খাটাইতে চাই আমাদেরকে ত্বরণের ভ্যালুটা জানতে হবে। অর্থাৎ এই নততলা বরাবর যখন আসে তার উপরে এতগুলো বল কার্যকর, তার মানে ত্বরণে সে নিচে নামবে নাকি, এই এফেক্টিভ ত্বরণটা আমাদেরকে বের করতে হবে নাকি। এখন
বস্তুটা দেখবেন যে বস্তুটা কিন্তু নত তল বরাবর হয়, উপরে উঠতেছে অথবা নিচে নামতেছে। এই তল বরাবর কিন্তু কি বস্তুটার কোনো গতি নেই। আর এবং এমজি কস থিটা বরাবর কি বস্তুটার কোনো গতি নেই, বস্তুটা তাহলে স্থির আছে। এখন এই তল বরাবর যদি বস্তুটা স্থির থাকে, ধরলাম এটাকে একটা ওয়াই অক্ষের হিসাবে কল্পনা করলাম, যেহেতু তল লম্ব বরাবর আছে এই জিনিসটা, এটাকে যদি ওয়াই অক্ষ হিসাবে কনসিডার করেন, তাহলে এই অক্ষ বরাবর ব্লকটার কোনো গতি নাই, ব্লকটা স্থির আছে। তার মানে কি ব্লকটা সাম্যাবস্থায় আছে, তার মানে কি আর এবং এমজি কস থিটা বলটা কি নিশ্চয়ই সমান, কারণ দেখেন যে এই দুইটা বল পরস্পর বিপরীত দিকে কাজ করতেছে এই ওয়াই অক্ষ বরাবর। তাহলে যেহেতু এই অক্ষ বরাবর ব্লকটা স্থির আছে, আমরা এখান থেকে লিখতে পারি আর ইকুয়ালস টু হচ্ছে এমজি কস থিটা, নাকি, আর থিটাটা হচ্ছে এখানে 45 ডিগ্রি আর কি। তো এটা দেখে দিয়ে দিলাম আমাদের 1 নম্বর সমীকরণ, রাইট। এখন এই বক্ষ বরাবর আমি এই কি পরিমাণ বল আছে নততল বরাবর, এদিকে আছে বাম দিকে এমজি সাইন থিটা বল, এদিকে ঘর্ষণ বল এফকে আছে। আমি বলছি যে ব্লকটা ধরলাম নিচে নেমে আসতেছে এ ত্বরণে, তার মানে কি এমজি সাইন থিটা বলটার পরিমাণ বেশি, যার কারণে লব্ধি বলটা নিচের দিকে, এই কারণে ব্লকটা নিচের দিকে নেমে আসবে। তাহলে আমরা এদের জন্য যদি লব্ধি বল নির্ণয় করি, তাহলে এই ব্লকের ওপর এই তল বরাবর লব্ধি বল কত হবে, নিশ্চয়ই এমজি সাইন থিটা মাইনাস এফকে, কারণ এমজি সাইন থিটা এবং এফকে বলের যে লব্ধি বলটা, এই লব্ধি বলের কারণে ব্লকটাকে নিচের দিকে নেমে আসবে। তাহলে আমরা লব্ধি বলটা আমাদের হবে এমজি সাইন থিটা মাইনাস এফকে মানে হচ্ছে আমাদের ঘর্ষণ বলটা আর কি। তো নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা জানি যে সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ, তাহলে আমরা লিখে দিলাম যে এই লব্ধি বল ইকুয়ালস টু এম এ, এই জিনিসটা আমরা লিখে দিলাম, ঠিক আছে। এখন আমরা এফকে এর পরিমাণ কি জানি, আমরা জানি যে ঘর্ষণ বল এফকে ইকুয়ালস টু সবসময় হয় মিউ ইন্টু তলের প্রতিক্রিয়া বল আর, নাকি। তাহলে মিউ ইন্টু আমরা আবার এই 1 নং সমীকরণ থেকে পাইছিলাম যে তলের প্রতিক্রিয়া বল আর, এটার মান হচ্ছে এমজি কস থিটা, তাহলে আমরা আর এর জায়গায় লিখে দিই এমজি কস থিটা। তো আশা করি এইটুকু বুঝতে পারছেন। এখন এই ঘর্ষণ বলের যে মানটা আমরা পাইলাম এফ ইকুয়ালস টু মিউ ইন্টু এমজি কস থিটা, এটাকে এই সমীকরণে আমরা বসাই দিব, ঠিক আছে। ধরলাম এটা আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে আমাদের 2 নম্বর সমীকরণটা কি বলতেছে, এমজি সাইন থিটা মাইনাস এফকে এর মান কি বের করছি, মিউ ইন্টু এমজি কস থিটা, মিউ ইন্টু এমজি কস থিটা, এই জিনিসটা ইকুয়ালস টু এম এ, নাকি। এখন সমীকরণের উভয় পক্ষে এম আছে, আমরা এম জিনিসগুলোকে কেটে দিতে পারি, নাকি। এমজি সাইন থিটা মাইনাস হবে এখানে, সরি, এমজি সাইন থিটা মাইনাস মিউ ইন্টু এমজি কস থিটা ইকুয়ালস টু এম এ। সমীকরণের প্রতিটা পদে এম আছে, এমটাকে একটু কাটা দিয়ে দিই, এম কাটা এম কাটা, এবং সাইন থিটার ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি এই পার্টিকুলার ম্যাথের ক্ষেত্রে। তাহলে জি ইন্টু সাইন 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√2 মাইনাস মিউ ইন্টু জি ইন্টু কস 45 ডিগ্রি ভ্যালু কি 1/√2 ইকুয়ালস টু আমরা লিখতে পারি এ। তাহলে আমাদের এর ভ্যালুটা কত আসলো, g/√2 মাইনাস মিউ g/√2। এইটুকু আপনারা বুঝতে পারতেছেন। এই জিনিসটা আমরা কি করলাম, জাস্ট এই তল বরাবর যে বস্তুটা নেমে যাচ্ছিল, আমরা নেমে যাওয়ার ক্ষেত্রে তার উপর কী পরিমাণ ত্বরণ কার্যকর আছে, এটা হচ্ছে তার এফেক্টিভ ত্বরণ বের করলাম, এ ইফেক্টিভ মানে কী পরিমাণ ত্বরণের কারণে বস্তুটা ঢালু তল বরাবর নিচে নামতেছে, আমরা জাস্ট ওই ত্বরণটা পেয়ে গেছি। আর আমরা জানি যে ডি সময় সে টি দূরত্ব অতিক্রম করছে, তাহলে আমরা কিউ সমীকরণটা লিখতে পারি না, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো চলেন লিখি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখন বলে দেওয়া আছে যে বস্তুটা ডি দূরত্ব অতিক্রম করছে, রাইট, ডি আর টি সময়, এখন আদিবেগ ইউ এর মান 0, এই জিনিসটা বলে দেওয়া আছে, কারণ স্থির অবস্থা থেকে ছেড়ে দেওয়া আছে। তাহলে এই সমীকরণটাকে লিখতে পারি ডি ইকুয়ালস টু হাফ এ টি স্কোয়ার। এখন আমরা এর একটা ভ্যালু বের করছি, এই এ ভ্যালুটা এই সমীকরণে বসায় দিই, তাহলে আমরা পাবো ডি ইকুয়ালস টু হাফ টি স্কোয়ার ইন্টু কত হবে এই পুরো জিনিসটা g/√2 মাইনাস মিউ g/√2, নাকি। তাহলে এটা হচ্ছে আমরা ডি এর একটা ভ্যালু বের করলাম। এখানে দেখা যাচ্ছে যে একটা আননোন আমাদের টি আছে, মানে দুইটা আননোন, তার মানে কি আমাদের আরেকটা সমীকরণ লাগবে। আপাতত এটাকে আমরা দিয়ে দিলাম 3 নম্বর সমীকরণ, ঠিক আছে। তো আসলে এই জিনিসটা গেল। এখন কিন্তু পরবর্তীতে আমাদের আরেকটা কেস বলে দিছে যে তলটা যখন মসৃণ তখন কিন্তু এই ডি দূরত্ব অতিক্রম করতে তার t/2 পরিমাণ সময় লাগবে। তো আমি তল মসৃণের ক্ষেত্রে আমরা আরেকটা চিত্র এখানে আঁকাই। তো ধরলাম এই কোণটা হচ্ছে ভূমির সাথে 45 ডিগ্রি এবং এই ব্লকটা এই দিকে আছে। এখন তলটা যখন মসৃণ তখন তার উপর কিন্তু কোনো ঘর্ষণ বল নাই, জাস্ট এই দিক বরাবর এমজি সাইন থিটা বল আছে, তলের লম্ব বরাবর আর বল আছে প্রতিক্রিয়া বল, আর এমজি সাইন থিটার সাথে লম্বভাবে কাজ করতেছে এমজি কস থিটা, নাকি।
আর কিন্তু বল নাই, এখন কিন্তু ঘর্ষণ বলটা ডান দিকে ক্রিয়ারত নাই। তাহলে আমরা এক্ষেত্রে সিমিলারলি যেহেতু এই অক্ষ বরাবর ব্লকটার কোনো সরণ হচ্ছে না, আমরা লিখে দিলাম যে আর ইকুয়ালস টু mg cos থিটা, কারণ এই অক্ষ বরাবর ব্লকটা সাম্যাবস্থায় আছে। আর এদিক বরাবর জাস্ট লব্ধি বলটা এবার mg sin থিটা। আগে আমাদের mg sin থিটা মাইনাস এফ কে হয়েছিল কারণ ঘর্ষণ বল ক্রিয়ারত ছিল, কিন্তু এখন মসৃণ তল হয়ে যাওয়ার কারণে জাস্ট mg sin থিটা পরিমাণ বল কাজ করবে। তাহলে আমরা রেখে দিলাম mg sin থিটা ইকুয়ালস টু কি আমাদের ma নাকি। তাহলে এখান থেকে কি লেখা যায়, সাইন থিটার মান 45 ডিগ্রি, মানে থিটার মান 45 ডিগ্রি, এই জিনিসটা আমরা জানি। তাহলে উভয় পক্ষ থেকে m কাটা দিলাম, তাহলে g ইন্টু সাইন 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√2। তাহলে আমরা লিখবো g/√2 ইকুয়ালস টু a। এটাকে a প্রাইম দ্বারা ডিনোট করি কারণ যেহেতু আরেকটা ভিন্ন কেস, আরেকটা ভিন্ন ত্বরণ, এই জন্য। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে যে এফেক্টিভ ত্বরণটা, এই ইফেক্টিভ, এটাকে আমরা দেখতে পাচ্ছি যে g/√2 আসছে শুধু। আগের বার কি আসছিল, g/√2 মাইনাস মিউ ইন্টু g/√2 নাকি। তাহলে এই সমীকরণের ক্ষেত্রে আমরা আবার s ইকুয়াল টু ut প্লাস হাফ এটি স্কোয়ার বসাই, মানে এই পার্টিকুলার কেসের ক্ষেত্রে। তখন আমরা কি পাই দেখি, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে সে d দূরত্বটা অতিক্রম করছে t/2 সময়, তখনও কিন্তু কি তার আদি বেগ u ইকুয়ালস টু 0 নাকি। তাহলে আমরা লিখতে পারি হাফ ইন্টু এ ইফেক্টিভ, তার মানে কি g/√2 ইন্টু, এবার কিন্তু টাইম t লাগে না, জাস্ট t/2 লাগছে। তাহলে লিখে দিলাম t/2 তার হোল স্কোয়ার। এইটুকু আশা করি আপনারা বুঝতে পারছেন। এখান থেকে যদি আমি ফার্দার ক্যালকুলেশন করি আমি কি পাবো, gt স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু 2 8√2। ঠিক আছে, তাহলে ডি এর ভ্যালু এবার আবার এই জিনিসটা আসছে। আর আগের পৃষ্ঠা থেকে যদি দেখেন, ডি এর ভ্যালু আসছিল আমাদের হাফ টি স্কোয়ার g/√2 মাইনাস মিউ g/√2। জি এর ভ্যালু আমাদের আসছিল হাফ টি স্কোয়ার g/√2 মাইনাস মিউ g/√2। এখন আমরা বলতে পারি না যে প্রশ্ন মতে এই জিনিসটা ইকুয়াল টু এই জিনিসটা, কারণ দূরত্ব তো উভয় ক্ষেত্রে সেমই নাকি। তাহলে আমরা লিখবো যে gt স্কোয়ার বাই 8√2 ইকুয়ালস টু হাফ টি স্কোয়ার g/√2 মাইনাস মিউ g/√2। তা আশা করি এই জিনিসটা কেন লিখছি বুঝতে পারছেন, মানে ডি ইকুয়ালস টু ডি, জাস্ট ডি এর দুইটা ভ্যালু পাইছি, এই দুইটা ভ্যালু আর কি, এটা ইকুয়ালস টু এটা জাস্ট বসাই দিছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উভয় পক্ষে আমাদের টি স্কোয়ার কাটা যায় নাকি। আর জিটাকে যদি এখান থেকে কমন নিয়ে আসি তাহলে আমাদের জিটাও কাটা যায়। তাহলে আমাদের কি জিনিস থাকতেছে, 1/8√2 ইকুয়ালস টু 1/2 মাইনাস মিউ/√2। তো এখান থেকে আসলে মিউ এর মান, ঘর্ষণ গুণাঙ্কের মান আপনারা খুব সহজেই বের করতে পারবেন না এমন কেউ নাই আশা করি। এখান থেকে আপনাদের মিউ এর মান দেখবেন যে ক্যালকুলেশন করে আসার কথা 3/4 অথবা 0.75। তো আশা করি এই ছিল ম্যাথটা, আপনারা বুঝতে পারছেন। মানে জাস্ট এই ম্যাথটা করার জন্য আপনাদের আনন্দতলা একটা ব্লক রাখলে ওই ব্লকের উপর কী কী বল কীভাবে কাজ করে, জাস্ট এই জিনিসটা মাথায় রাখতে হবে। কী মাথায় রাখতে হবে, ধরলাম যে এটা আমাদের একটা আনত তল, ঠিক আছে, এটা থিটা কোণের একটা আনত তল, এই ব্লকটা এই তলের উপরে রাখা হয়েছে। তাহলে কি হয়, এই বাম দিক বরাবর কাজ করে mg sin থিটা বল নাকি, তলে লম্ব বরাবর কাজ করে আর প্রতিক্রিয়া বল, এবং এই আর এর ঠিক নিচে কাজ করে কি mg cos থিটা, যেটা কিনা mg sin থিটা বলের সাথে লম্বভাবে থাকে। আর যদি অমসৃণ তল হয় তখন জাস্ট এই mg sin থিটা বলের বিরুদ্ধে জাস্ট এফকে ঘর্ষণ বলটা কাজ করে। জাস্ট এই কনসেপ্টটুকু মাথায় রাখতে পারলে তাহলে বাকিটা ম্যাথমেটিক্স আর কি, তাহলে বাকি ম্যাথটা আপনাদের জন্য সহজ হয়ে যাবে। তো আশা করি বুঝাইতে পারছি। আল্লাহ হাফেজ।